নমস্কার। চলুন আজ আমরা সরাসরি ডুব দিই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর একদম ভেতরে। মানে একটা নিউরাল নেটওয়ার্ক ঠিক কিভাবে শেখে। আমরা তো জানি ছাত্রছাত্রীরা পড়াশোনা করে শেখে, কিন্তু একটা মেশিন, একটা যন্ত্র কিভাবে শেখে। চলুন এই দারুণ ইন্টারেস্টিং ব্যাপারটাই আজ সহজ করে বোঝা যাক। আচ্ছা, ব্যাপারটা বোঝার জন্য আসুন দুজন ছাত্রের কথা ভাবা যাক। একজন যে পরীক্ষার আগে গাইড বই থেকে শুধু উত্তরগুলো তোতা পাখির মতো মুখস্থ করে, সে হয়তো প্র্যাকটিস টেস্টে দারুণ নম্বর পায়, কিন্তু পরীক্ষায় প্রশ্নটা যদি একটু ঘুরিয়ে দেওয়া হয়, ব্যাস সব শেষ। আর অন্যজন, সে প্রত্যেকটা টপিক খুঁটিয়ে বোঝে, কনসেপ্ট ক্লিয়ার রাখে। তাকে আপনি যে কোনো নতুন সমস্যা দিন, সে ঠিক তার সমাধান বের করে ফেলবে, কারণ ওর জ্ঞানটা হলো আসল, ফ্লেক্সিবল। তো আমাদের আজকের আসল চ্যালেঞ্জটা ঠিক এটাই। আমাদের এই যান্ত্রিক ছাত্র মানে নিউরাল নেটওয়ার্ককে আমরা কি করে ওই দ্বিতীয় ছাত্রটির মতো করে তুলব, ওকে শুধু ডেটা মুখস্থ না করিয়ে আসল জ্ঞান বা প্যাটার্নটা কি করে শেখানো যায়, এটাই হলো মিলিয়ন ডলার কোয়েশ্চেন। ঠিক আছে, চলুন তাহলে প্রসেসটা ধাপে ধাপে দেখি। দেখুন, যে কোনো কিছু শেখার প্রথম স্টেপ হলো নিজের পারফরম্যান্স মাপা, তাই না? একজন ছাত্র যেমন পরীক্ষার মাধ্যমে বোঝে সে কতটা তৈরি, আমাদের নেটওয়ার্কের জন্য ঠিক সেরকমই একটা ব্যবস্থা আছে। এখানেই আসছে লস ফাংশনের কনসেপ্ট। খুব সহজ করে বললে এটা হলো নেটওয়ার্কের পরীক্ষার স্কোর কার্ড। নেটওয়ার্ক যখন কোনো প্রশ্নের উত্তর দেয়, লস ফাংশন তখন মেপে দেখে যে ওর উত্তরটা আসল উত্তরের থেকে ঠিক কতটা দূরে বা কতটা ভুল। স্কোর যত বেশি, বুঝতে হবে ভুলটাও তত বড়। তার মানে আমাদের প্রথম লক্ষ্য হলো এই স্কোর বা লসকে যতটা সম্ভব কমিয়ে আনা। কিন্তু এখানে একটা খুব জরুরি ব্যাপার আছে। শুধু ট্রেনিং ডেটা মানে ওই প্র্যাকটিস টেস্টে ভালো স্কোর করলেই তো চলবে না। আসল লক্ষ্য হলো ফাইনাল পরীক্ষায়, মানে একেবারে নতুন অজানা ডেটার ওপর ভালো পারফর্ম করা। ওই মুখস্থ করা ছাত্ররা ঠিক এই জায়গাতেই তো ধরা পড়ে যায়, তাই না? এই আসল লক্ষ্যটাকে টেকনিক্যালি বলা হয় রিস্ক মিনিমাইজেশন। এর মানে হল ভবিষ্যতের যে কোনো অজানা পরীক্ষার জন্য নিজেকে তৈরি করা, শুধু চেনা প্রশ্নের জন্য নয়। এটাই হলো আসল জ্ঞান আর মুখস্থবিদ্যার মধ্যে ফারাক। একটা নেটওয়ার্ক যখন এটা করতে পারে, তখনই আমরা বলি যে ও জেনারেলাইজ করতে শিখেছে, মানে আসল জ্ঞান অর্জন করেছে। তাহলে একবার মনে করার চেষ্টা করুন তো, নেটওয়ার্কের ভুল বা পারফরম্যান্স মাপার জন্য আমরা যে স্কোর কার্ডটা ব্যবহার করি তার টেকনিক্যাল নামটা কী ছিল? একদম ঠিক, লস ফাংশন। বেশ, নেটওয়ার্ক তো তার পরীক্ষার স্কোর জেনে গেল, কিন্তু এখন সে নিজের ভুল থেকে শিখবে কিভাবে? ঠিক যেমন একজন ভালো ছাত্র টিচারের ফিডব্যাক পেয়ে নিজেকে শুধরে নেয়, এখানেও কিন্তু ঠিক তাই হয়। এই অসাধারণ শেখার পদ্ধতিটার নাম হল ব্যাক প্রপাগেশন। ব্যাপারটা খুব মজার। প্রথমে নেটওয়ার্ক একটা উত্তর দেয়, একে বলে ফরওয়ার্ড পাস। তারপর লস ফাংশন তার ভুলটা মেপে একটা স্কোর দেয়, আর এরপর শুরু হয় আসল জাদুটা, ব্যাকওয়ার্ড পাস। এই ধাপে সিস্টেমটা ভুলের উৎস খুঁজে বের করতে পেছনের দিকে যাত্রা করে, আর নেটওয়ার্কের ভেতরের প্রত্যেকটা কানেকশনকে বলে দেয় এই ভুলের জন্য কার দায় কতটা। আর সেই অনুযায়ী নেটওয়ার্ক তার ভেতরের যুক্তি বা ওয়েটস একটু একটু করে বদলে নেয়, মানে নিজেকে শুধরে ফেলে। এই ওয়েট আপডেট করার মূল আইডিয়াটা মনে রাখার জন্য এই সহজ ফর্মুলাটা বেশ কাজের। নতুন জ্ঞানটা হল পুরনো জ্ঞানের থেকে একটা ছোট সংশোধন, যেটা ভুলের পরিমাণ আর মূল ইনপুটের ওপর নির্ভর করে। আরেকবার মনে করুন তো, নেটওয়ার্কের এই যে ভুল থেকে শিক্ষা নিয়ে নিজেকে সংশোধন করার পাওয়ারফুল পদ্ধতি, এর নাম কি? একদম ঠিক ধরেছেন, ব্যাক প্রপাগেশন। আচ্ছা, শুধু ভুল শুধরে নিলেই তো আর সেরা ছাত্র হওয়া যায় না, তাই না? পড়াশোনার জন্য একটা ভালো কৌশল বা স্ট্র্যাটেজিও দরকার। চলুন দেখি আমাদের নেটওয়ার্ক কিভাবে স্মার্টলি পড়াশোনা করে। এই কৌশলকে বলা হয় অপটিমাইজেশন, আর এর সবচেয়ে জনপ্রিয় পদ্ধতি হল গ্রেডিয়েন্ট ডিসেন্ট। ভাবুন তো, আমাদের ভুলের পরিমাণটা যেন একটা বিশাল উপত্যকা, আর আমাদের লক্ষ্য হল সেই উপত্যকার সবচেয়ে নিচু বিন্দুতে পৌঁছানো, যেখানে ভুল প্রায় শূন্য। গ্রেডিয়েন্ট ডিসেন্ট হল সেই নিচু বিন্দুর দিকে ম্যাপ দেখে দেখে খুব সাবধানে এক পা করে এগিয়ে যাওয়া, যাতে আমরা সর্বনিম্ন লস বা সেরা স্কোরটা পেতে পারি। কিন্তু স্মার্টভাবে পড়াশোনা না করলে একটা বড় বিপদ অপেক্ষা করে থাকে, যার নাম ওভারফিটিং। এটা হলো আমাদের সেই প্রথম ছাত্রটির অবস্থা, যে শুধু প্র্যাকটিস টেস্টের প্রশ্ন উত্তর মুখস্থ করে ফেলে। সে ট্রেনিং ডেটাতে হয়তো 100তে 100 পায়, কিন্তু নতুন ডেটা পেলেই পুরোপুরি ফেল করে। আমাদের আসল লক্ষ্য হল জেনারেলাইজেশন, মানে সেই দ্বিতীয় ছাত্রটির মতো আসল জ্ঞান অর্জন করা। এই ওভারফিটিং আটকানোর জন্য আমাদের কাছে একটা দারুণ নিয়ম আছে, যার নাম রেগুলারাইজেশন। এটা অনেকটা বেশি চালাকি বা মুখস্থ না করার কড়া নিয়মের মতো। এই কৌশলটা নেটওয়ার্ককে অতিরিক্ত জটিল বা প্যাঁচানো যুক্তি তৈরি করতে বাধা দেয়।
এটা নেটওয়ার্ককে সহজ, সরল আর সাধারণ সমাধান খুঁজে বের করতে উৎসাহ দেয়, যা সব ধরনের ডেটার ক্ষেত্রে ভালো কাজ করবে। তাহলে নেটওয়ার্ককে মুখস্থ করা থেকে আটকানোর এই নিয়মের নাম কি? রেগুলারাইজেশন। আর সবশেষে আসে মডেল সিলেকশন। এটা হলো পরীক্ষার জন্য ঠিকঠাক বই বেছে নেওয়ার মতো। বইটা যদি খুব সহজ হয় তাহলে তো পুরো সিলেবাস কভার হবে না। আবার বইটা যদি খুব বেশি কঠিন আর অপ্রয়োজনীয় তথ্যে ভরা থাকে তাহলে আসল জিনিসটাই গুলিয়ে যেতে পারে। তাই আমরা একটা ভ্যালিডেশন সেট বা মক টেস্টের মাধ্যমে পরীক্ষা করে দেখি কোন মডেল বা কোন বই আমাদের ছাত্রের জন্য সবচেয়ে ভালো পারফর্ম করছে। চলুন এতক্ষণ আমরা যা যা শিখলাম সেটাকে একটা ছোট্ট কিন্তু বাস্তব উদাহরণের মাধ্যমে দেখে নেওয়া যাক, তাহলে ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। ধরুন নেটওয়ার্কের কাজ হলো হাতে লেখার সংখ্যা চেনা। তাকে একটা 9-এর ছবি দেখানো হলো। প্রথম চেষ্টায় ও ভুল করে বলল 4। সঙ্গে সঙ্গে লস ফাংশন একটা বড়সড় ভুলের অ্যালার্ম বাজিয়ে দিল। এরপরই ব্যাক প্রপোগেশন তার কাজ শুরু করল। ভুলটা শুধরে নিয়ে ভেতরের ওয়েটগুলোকে আপডেট করল। পরের বাড়ি বেঙ্গো, নেটওয়ার্ক সঠিক উত্তর দিল 9। লস স্কোর একদম কমে গেল। ভাবুন, এই সহজ প্রক্রিয়াটাকেই লক্ষ লক্ষবার রিপিট করার পরেই নেটওয়ার্কটা একজন এক্সপার্ট হয়ে ওঠে। চলুন এই সমস্ত কঠিন কঠিন শব্দগুলোকে আমাদের ছাত্রের গল্পের সাথে মিলিয়ে এক নজরে ঝালিয়ে নেওয়া যাক। এটা হলো আমাদের মনে রাখার জন্য একটা ছোট্ট চিটশিট। লস ফাংশন হলো পরীক্ষার স্কোর। রিস্ক মিনিমাইজেশন হলো ফাইনাল পরীক্ষায় ভালো করার আসল লক্ষ্য। ব্যাক প্রপাগেশন হলো ভুল থেকে শেখার পদ্ধতি। অপটিমাইজেশন মানে হলো ধীরে ধীরে উন্নতি করা। আর রেগুলারাইজেশন হলো মুখস্থ না করার কড়া নিয়ম। সবশেষে মডেল সিলেকশন হলো সঠিক বই বেছে নেওয়া। দেখলেন তো পুরো ব্যাপারটা আসলে কত সহজ আর লজিক্যাল। সবশেষে এই পুরো প্রক্রিয়াটার গুরুত্বটা কি? কেন আমরা এটা নিয়ে এত কথা বলছি? আসল বুদ্ধিমত্তা শুধু উত্তর বলাই নয়, উত্তরটার পেছনের যুক্তি বা কেনটা বোঝার মধ্যেই কিন্তু লুকিয়ে আছে। দেখুন, এআই-এর শেখার এই পদ্ধতিটা আসলে আমাদের নিজেদের শেখার প্রক্রিয়া সম্পর্কে অনেক কিছু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। ভুল পরিমাপ করা, সেই ভুলের কারণ খুঁজে বের করে নিজেকে সংশোধন করা, মুখস্থ না করে কনসেপ্ট বোঝার চেষ্টা করা, আর শেখার জন্য সঠিক রিসোর্স বেছে নেওয়া, এই প্রিন্সিপালগুলো শুধু মেশিনের জন্য নয়, আমাদের সবার জন্যই সমানভাবে সত্যি। ভবিষ্যতে টেকনোলজি তৈরি করতে এবং একজন ভালো ইঞ্জিনিয়ার হতে হলে এই শেখার মূল দর্শনটা বোঝাটা কিন্তু অত্যন্ত জরুরি। যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে গেলাম। মেশিন আর মানুষের শেখার পদ্ধতির মধ্যে মিল তো অনেক দেখলাম, কিন্তু আপনাদের কি মনে হয় এদের মধ্যে সবচেয়ে বড় বা আসল পার্থক্যটা কোথায়? একটু ভাববেন। ধন্যবাদ।